ওয়েলকাম অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল। তো আজকে তোমাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হতে চলেছে, খুবই স্পেশাল একটা ক্লাস। ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হচ্ছে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি। ঠিক আছে, তোমরা উপরে দেখতে পাচ্ছ যে এখানে বলা আছে যে খুবই গুরুত্বপূর্ণ ফুড এসআই 2024-এর জন্য। কেন বলা আছে তোমরা এখনই এটা বুঝতে পারবে। দেখো, 2019-এ, ঠিক আছে, অ্যাকর্ডিং টু ফুড এসআই সিলেবাস 2019-এ যে স্ট্যাটিক জিকে যে পার্টটা রয়েছিল, ঠিক আছে, স্ট্যাটিক জিকে যে পার্টটা রয়েছিল সেখানে নাম্বার ডিভিশনটা কেমন ছিল সেটা আগে তোমাদের আমি খুব ভালো করে বলে নেই। সেখানে নাম্বার ডিভিশনটা ছিল যে সাহিত্য, শিল্প ও সংস্কৃতি থেকে নাম্বার ছিল 4 মার্কস। ঠিক আছে, 4 নম্বর ছিল সাহিত্য, শিল্প ও সংস্কৃতি থেকে। 1 নম্বর ছিল তোমাদের খেলাধুলো থেকে। ঠিক আছে, খেলাধুলো থেকে নাম্বার ছিল কত? 1 নম্বর। তারপরে ছিল পুরস্কার ও সম্মান, এই চ্যাপ্টারটা থেকে নাম্বার ছিল কত? এই চ্যাপ্টার থেকে নাম্বার ছিল 3। তারপরে দেখো কম্পিউটার, ঠিক আছে, কম্পিউটার রিলেটেড প্রশ্ন ছিল যেখানে নাম্বার ছিল 1 মার্কস। ঠিক আছে, 1 নম্বরে একটা প্রশ্ন ছিল। ঠিক আছে, এবং শেষে ছিল কি? পরিবেশ বিদ্যা। ঠিক আছে, পরিবেশ বিদ্যা থেকে ছিল কত নাম্বার? 1 নম্বর ছিল। তার মানে এখানে টোটাল নাম্বার কত বলতো? টোটাল নাম্বার হচ্ছে আমাদের 4 আর 1-এ 5, 5, 6, 7, 8, 9, 10, এই 10 নম্বর। ঠিক আছে, এখন একটা কথা তোমাদের আমি বলি যে এইভাবে পড়ার কি দরকার। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদা করে নিয়েছি, কারণ তোমাদের পরীক্ষা একদম কাছে চলে এসেছে, সামনে তোমাদের এক্সাম। ঠিক আছে, আমি এইভাবে তোমাদের ক্লাসটা করিয়ে দিচ্ছি যাতে তোমাদের একদম ক্লিয়ারলি হয়ে যায় যে এই চ্যাপ্টার থেকে কত নাম্বার আসতে পারে। ঠিক আছে, এবং কোন কোন জায়গাগুলোকে আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, কোন কোন জায়গাগুলোকে আমরা খুব সুন্দর করে টাচ করব এবং যেগুলো থেকে পড়ে যাব সেখান থেকে যাতে আমাদের প্রশ্ন কমন আসে। ঠিক আছে, সেজন্য এখন আমরা কি করেছি, অ্যাসপিরেন্ট বেঙ্গলি চ্যানেল থেকে আমরা কিন্তু এই 5টা টপিক, বিশেষ করে ফুড এসআইর জন্য, বিশেষ করে ফুড এসআইর জন্য আমি বারবার বলছি, এই 5টা চ্যাপ্টার কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যারা তোমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের জন্য পড়ছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তোমরাও ক্লাসটা দেখো এবং ফুড এসআই যারা পরীক্ষা দেবে তোমরা একদম বিশেষ করে ক্লাসটা দেখো। তো আজকের আমাদের চ্যাপ্টারটার নাম কি? আজকের চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতি। এই চ্যাপ্টারটা থেকে আমরা কি কি পড়বো খুব ভালো করে আগে দেখে নাও। এই চ্যাপ্টারটা থেকে আজকের এই ক্লাসটা একটু বড় হবে। ঠিক আছে, তোমরা যারা যারা ক্লাসটা করছো খুব মনোযোগ দিয়ে দেখো। ক্লাসটা যদি করো এখান থেকে অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে। এবং এই যে ছোট ছোট নাম্বার ডিভিশনটা না, এখানে 4 নম্বর, এখানে 1 নম্বর, এখানে 3 নম্বর, এখানে 1 নম্বর এবং এখানে 1 নম্বর। তোমরা যদি কেউ ভাবো যে আচ্ছা খেলাধুলাটা পড়বো না, খেলাধুলা থেকে তো 1 নম্বর, 1 নম্বরটা না নিলে আমার কি হবে? কম্পিউটারটা পড়বো না, 1 নম্বর আছে, 1 নম্বরটা না নিলে কি হবে? সিমিলারলি ভাবে পরিবেশ বিদ্যা, এটা পড়বো না, শুধুমাত্র এটা এটা যদি পড়ি তাহলে 4, 3, 7 নম্বর। তুমি ভাবো এই দুটো চ্যাপ্টার তোমরা পড়ে 7 নম্বর পেলে, আর এই চ্যাপ্টারগুলো তোমরা যদি একটু পড়ো এখানে তোমরা 3 মার্কস তোমাদের কিন্তু ক্যারি করবে। আর ফুড এসেতে 1 থেকে 2 নাম্বার, এই ছোট ছোট নাম্বারগুলোকে কিন্তু অনেক ডিফারেন্স ক্রিয়েট করবে আমাদের। ঠিক আছে, 1, 2 নাম্বার কিন্তু অনেক, কম্পিটিটিভ পরীক্ষা মানে 1, 2 নাম্বার পয়েন্ট হাফের জন্য মানুষ কিন্তু অনেক লড়াই করে। ঠিক আছে, সো আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার খুব কেয়ারফুলি ভালো করে পড়তে হবে এবং আমরা কিন্তু খুব কেয়ারফুলি তোমাদের খুব সুন্দরভাবে করিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো আজকে আমাদের সাহিত্য, শিল্প এবং সংস্কৃতিতে আমরা কি কি টপিকগুলো টাচ করবো খুব ভালো করে দেখে নাও। নাম এবং ছদ্মনাম। ঠিক আছে, এই চ্যাপ্টারটা আমরা খুব ভালো করে করবো, চ্যাপ্টার মানে এই টপিকটা আমরা ধরে করে নেব। ঠিক আছে, তারপরে আমরা পড়বো বই এবং লেখক। ঠিক আছে, কে কোন বই লিখেছিল এগুলো আমরা খুব ভালো করে পড়বো। থার্ড কি পড়বো দেখো, সংবাদপত্র এবং সম্পাদক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সংবাদপত্র এবং সম্পাদক এগুলো তোমাদের মিসলেনিয়াস এবং ক্লার্কশিপেও লাগবে, বিশেষ করে ফুড এসে তো লাগবেই লাগবে। এবং তারপরে দেখো রাজ্য এবং উৎসব, কোন রাজ্যে কোন উৎসব হয় এটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে 5 নম্বর দেখো রাজ্য এবং উপজাতি, কোন উপজাতি কোন রাজ্যে বসবাস করে, খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের লাগবেই লাগবে। তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাজ্য এবং নৃত্য। ঠিক আছে, কোন রাজ্যে কি কি ডান্স হয়, ফোক ডান্স কি কি হয়, এটা কতটা যে ইম্পর্টেন্ট তার কোনো মানে ধারণাই নেই। মিসলিনিয়াস বলো তুমি, ক্লার্কশিপ বলো তুমি, ফুড এসআই বলো, প্রত্যেকটা পরীক্ষায়, ডব্লিউবিসিএস বলো, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রশ্ন আসবে না, এটা হতেই পারে না। ঠিক আছে, এই টপিক থেকে প্রশ্ন না আসা মানে মানে কোশ্চেনটাই বৃথা, এরকম একটা ব্যাপার। 7 নম্বর কি পড়বো দেখো, স্লোগান এবং ব্যক্তি, কোন ব্যক্তি কি কি স্লোগান দিয়েছিল, ফেমাস ফেমাস স্লোগান, বেশি পড়তে হবে না, এখান থেকে 10-15টা পড়লে আমরা কিন্তু কমন পেতে পারি। ঠিক আছে, এবং লাস্ট দেখো 8 নম্বর কি পড়বো, আত্মজীবনী এবং ব্যক্তি। ঠিক আছে, কে কি আত্মজীবনী জীবনীগুলো লিখেছিল, ঠিক আছে, সেগুলো আমরা পড়বো। তারপরে আমরা আরো একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা কি? ওয়ান লাইনার। ঠিক আছে, আমরা কিছু ওয়ান লাইনার করবো, বাট আমরা এখানে অপশন দিয়ে দিয়ে লিখে রেখেছি। ঠিক আছে, যেগুলো আমরা খুব সুন্দর করে করবো। মোটামুটি এই চ্যাপ্টার থেকে 50টার মতো ওয়ান লাইনার পড়বো, মানে এমসিকিউ বেস্ট। ঠিক আছে, আমি এমসিকিউ রেখেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে। তো এটা করব, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু 50টা এমসিকিউ করবো এর সঙ্গে সমান।
তার মানে এইটা করলে আমাদের সাহিত্য শিল্প সংস্কৃতি একদম কমপ্লিট। এখান থেকে তোমরা চোখ বন্ধ করে 4 নাম্বার কিন্তু তোমরা আশা করতে পারো। ঠিক আছে, তো চলো বেশি কথা না বলে আজকে আমাদের ক্লাসটা আমরা শুরু করি। ঠিক আছে, চলো ফার্স্ট দেখো, ফার্স্ট আমরা তাহলে কি পড়বো, নাম এবং ছদ্মনাম। কার কি নাম ছিল, কার কি ছদ্মনাম ছিল, খুব ছোট ছোট যেগুলো খুবই পরীক্ষায় আসে সেখান থেকে আমরা বাছাই করে একদম তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ঠিক আছে, তো দেখো ফার্স্ট দেখো, এই যে প্রথম চৌধুরী, এটা প্রথম চৌধুরী, ঠিক আছে, প্রথম, ঠিক আছে, প্রথম, প্রথম চৌধুরী এনার ছদ্মনাম কি ছিল, খুবই ইম্পর্টেন্ট। প্রথম চৌধুরী এনার ছদ্মনাম ছিল, মনে রাখতে হবে, বীরবল। তাহলে বীরবল কার ছদ্মনাম ছিল, পরীক্ষায় আসলে তোমরা কি লিখবে, প্রথম চৌধুরী। ঠিক আছে, নেক্সট দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফেমাস, খুবই ফেমাস। ইনার ছদ্মনাম কি ছিল, ইনার ছদ্মনাম ছিল হচ্ছে অনিলা দেবী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় আসে, বারবার আসে। নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্র পণ্ডিত, গোলমাল করলে হবে না, এখানে আছে শরৎচন্দ্র পণ্ডিত। শরৎচন্দ্র পণ্ডিতের আমাদের ছদ্মনাম কি ছিল, শরৎচন্দ্র পণ্ডিতকে ছদ্মনামে কি নামে ডাকা হতো, সেটা হচ্ছে আমাদের দাদা ঠাকুর। মনে রাখতে হবে কি, দাদা ঠাকুর। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্ন বলতে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের ডাক নাম কি, ভানু সিংহ, এটা আমরা সকলেই জানি। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে ভানু সিংহ, এটা আমরা জানি। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি, পেরিচাঁদ মিত্র। পেরিচাঁদ মিত্রের ডাক নাম বা ছদ্মনাম কি ছিল, মনে রাখতে হবে কি, টেকচাঁদ ঠাকুর। পেরিচাঁদ টেকচাঁদ, মনে রাখবে, পেরিচাঁদ মিত্র এবং টেকচাঁদ ঠাকুর। ঠিক আছে, তারপরে দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডাবল স্টার, এটাকে বালাইচাঁদ মুখোপাধ্যায়। ঠিক আছে, বালাইচাঁদ মুখোপাধ্যায় হবে কে, বনফুল। বনফুল নামে কাকে ডাকা হতো, বালাইচাঁদ মুখোপাধ্যায়কে ডাকা হতো। এবং লাস্ট 7 নম্বরটা কি বলছে দেখো, বিনয় মুখোপাধ্যায়। এই বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি ছিল, যাযাবর। এনার নাম কি ছিল, যাযাবর। ঠিক আছে, আজকের ক্লাসটা ভীষণই স্পেশাল ক্লাস, তোমরা খুব ভালো করে দেখো, তোমাদের অনেক ভালো লাগবে এবং অনেক ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে। ঠিক আছে, দেখো হয়ে গেল, নাম এবং ছদ্মনাম আমাদের কমপ্লিট। ঠিক আছে, যতটা দরকার ততটা আমি তোমাদের করাচ্ছি। ঠিক আছে, এক্সট্রা কিছু এখন পড়ার দরকার নেই, যতটা করাচ্ছি ততটাই খুব ভালো করে করো, মন দিয়ে করো, দেখবে এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, নেক্সট আমরা কি পড়বো এখন, বই এবং লেখক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বই এবং লেখক কে কি বই লিখেছিল এটা আমাদের খুব ভালো করে পড়া উচিত। দেখো রাজতরঙ্গিনী বইটি কে লিখেছিল, এটা আমরা সকলে জানি, এটার অ্যান্সার কি হবে, কলহন। ঠিক আছে, কলহন লিখেছিল কি, রাজতরঙ্গিনী। ঠিক আছে, রামচরিত মানস, রামচরিত মানস কার লেখা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। রামচরিত মানস হচ্ছে আমাদের তুলসী দাস। ঠিক আছে, রামচরিত মানস মনে রাখবে তুলসী দাস, বাট এখানে একটা এডিশনাল ইনফরমেশন মনে রাখবে, শুধু যদি কোথাও বলা থাকে যে রামচরিত, তাহলে কি করবে, শুধু বলা আছে রামচরিত। ঠিক আছে, রামচরিত। ঠিক আছে, তাহলে এটার লেখক কে ছিল, রামচরিত শুধু লেখা থাকলে লিখবে সন্ধ্যাকর নন্দী। কে, সন্ধ্যাকর নন্দী। ঠিক আছে, এটা আমি তোমাদের এডিশনাল ইনফরমেশন হিসেবে দিয়ে দিলাম। যদি বলা থাকে রামচরিত মানস, দেন তোমরা দেবে অ্যান্সার কি, তুলসীদাস। শুধুমাত্র যদি বলা থাকে রামচরিত কার লেখা, সেটা হয়ে যাবে কি, সন্ধ্যাকর নন্দীর লেখা। ঠিক আছে, থার্ড, স্বপ্নবাস দত্তা বা বাসব দত্তা, এটার লেখক কে ছিল, ভাস। মনে রাখতে হবে। ঠিক আছে, স্ট্যাটিক জিকে বোঝার কিছু নেই, জাস্ট তোমাদের বারবার পড়ে একটু মনে রাখতে হবে। আর তোমরা দেখে যাও, অবশ্যই পরীক্ষায় কমন পাবে। দশকুমার রচিত, দশকুমার রচিত কে লিখেছিল, দশকুমার রচিত লিখেছিল হচ্ছে আমাদের দণ্ডী। ঠিক আছে, মনে থাকবে, দশকুমার চরিত হচ্ছে দণ্ডী। নেক্সট মুদ্রা রাক্ষস, মুদ্রা রাক্ষস কার, বিশাখ দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিশাখ দত্ত। তুজুকি বাবরি, তুজুকি বাবরি কার, বাবর। তুজুকি বাবরি লিখেছিল নিজেই, বাবর লিখেছিল। তহকিকি হিন্দ কার, তহকিকি হিন্দ হচ্ছে আমাদের আল বিরুনি। তহকিকি হিন্দ এবং আরেকটা কি ছিল, কিতাব উল হিন্দ। ঠিক আছে, এটা লিখে রাখো, কিতাব উল হিন্দ। ঠিক আছে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। ঠিক আছে, কিতাবুল হিন্দ। ঠিক আছে, রাহেলা কার, রাহেলা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাহেলা হচ্ছে আমাদের ইবন বতুতা। কার, ইবন বতুতা। ঠিক আছে, রাহেলা কার বই, রাহেলা সেটা লিখেছিল ইবন বতুতা। কথা শরীর সাগর, ঠিক আছে, এটা কার, সোমদেব ভট্ট। কথা শরীর সাগর হচ্ছে আমাদের সোমদেব ভট্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট 10 নম্বর থেকে ড্রেন অফ ওয়েলথ, না জানি কত পরীক্ষায় যে এসেছে তার কোনো ঠিক নেই। ড্রেন অফ ওয়েলথ কার, ড্রেন অফ ওয়েলথ হয়ে যাবে আমাদের দাদাভাই নৌরোজি। কার, দাদাভাই নৌরোজি। এবং লাস্ট 11 নম্বর কি বলছে, বর্তমান ভারত। বর্তমান ভারত কার, বর্তমান ভারত হচ্ছে স্বামী বিবেকানন্দ। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। বর্তমান ভারত কার, স্বামী বিবেকানন্দ। ড্রেন অফ ওয়েলথ কার, সেটা হচ্ছে দাদাভাই নৌরোজি। ঠিক আছে, নেক্সট বই এবং লেখক শেষ। এবং নেক্সটে যাবো, আমি আরেকটা তোমাদের বলে দেই, এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা তোমরা সকলেই জানো, বাণভট্ট। ঠিক আছে, এই বইটি কে লিখেছিল, বাণভট্ট। ঠিক আছে, কাদম্বিনী। কে, কাদম্বিনী। ঠিক আছে, এটা মনে রাখবে। চলো, বই এবং লেখক আমাদের শেষ।
এবার আমরা চলে আসবো সম্পাদক এবং সংবাদপত্র। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সংবাদ এবং সংবাদপত্র ভীষণ ইম্পর্টেন্ট, এটা আমরা খুব সুন্দর করে করব। দেখো সংবাদপত্র এবং সম্পাদক, ঠিক আছে। সংবাদপত্র ফার্স্ট দিগদর্শন। এই যে দিগদর্শন, দিগদর্শন লিখেছিল কে? এর সম্পাদক। সম্পাদক মানে কি বলতো? সম্পাদক মানে হচ্ছে এডিটর, ঠিক আছে, এডিটর, ঠিক আছে। খুব ভালো করে লক্ষ্য করো, এখানে আমি অনেক কয়েকটা কথা বলবো, তোমরা কথাগুলোকে কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। প্রথমে আছে কি? দিগদর্শন। এই যে দিগদর্শন, এটা হচ্ছে প্রথম মাসিক বাংলা পত্রিকা। কি বললাম? এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম মাসিক, ঠিক আছে, প্রথম মাসিক, কি বললাম? বাংলা পত্রিকা, বাংলা পত্রিকা, ঠিক আছে। কি বললাম? তাহলে দিগদর্শন হচ্ছে প্রথম মাসিক, এটা প্রতি মাসে মাসে বেরোতো কিন্তু বাংলা পত্রিকা। লিখেছিলেন কে বা সম্পাদক কে ছিল? এটা সম্পাদক ছিল মার্শম্যান। মার্শম্যানের ফুল ফর্ম কি? জন ক্লার্ক মার্শম্যান। মনে রাখবে, জন ক্লার্ক মার্শম্যান, ঠিক আছে। নেক্সট সমাচার দর্পণ, আমি একদম পরপর রেখেছি, দেখো। সমাচার দর্পণটা কি? এটা হচ্ছে বাংলা ভাষায় রচিত প্রথম সাপ্তাহিক। এটা হচ্ছে বাংলা বাংলা ভাষায় রচিত এবং প্রথম কি? এটা প্রথম সাপ্তাহিক, মানে প্রতি সপ্তাহে বেরোতো, ঠিক আছে, সাপ্তাহিক, মনে রাখবে। এটা হচ্ছে প্রথম সাপ্তাহিক, এটাও লিখেছিল হচ্ছে মার্শম্যান। তাহলে মার্শম্যান কি কি করলো? প্রথম মাসিক বাংলা পত্রিকা এবং বাংলা পত্রিকা হচ্ছে প্রথম সাপ্তাহিক, প্রতি সপ্তাহে বেরোতো, ঠিক আছে। থার্ড সংবাদ প্রভাকর। সংবাদ প্রভাকর কি? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। এটা আবার কি? এটা বাংলা ভাষায় প্রকাশিত দৈনিক সংবাদপত্র। কি এটা? এটা দৈনিক, মানে প্রতিদিন বেরোতো, আমি এইভাবে লিখছি, প্রতিদিন, প্রতিদিন রিলিজ হতো, ঠিক আছে। সংবাদ প্রভাকর, কি করে মনে রাখবে? সংবাদ প্রভাকর, এটা লাগবে, মনে রাখবে যে প্রভাকর মানে হচ্ছে প্রভাত, সকালবেলা, ঠিক আছে, প্রতিদিন বের হতো। কে লিখেছিলেন? সম্পাদক কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত, মনে থাকবে। নেক্সট 4 নম্বর কি বলছে? বেঙ্গল হরকরা, ঠিক আছে। বেঙ্গল হরকরাটা কি? বেঙ্গল হরকরাটা লিখেছিল হচ্ছে কে, এবার সম্পাদক ছিলেন কে? এনার ঈশ্বরচন্দ্র গুপ্ত, ইনারও। কিন্তু এটা তোমরা মনে রাখবে যে ভারতে প্রথম দৈনিক। এটা কি? এটা হচ্ছে ভারতে প্রথম দৈনিক, ভারতে, ঠিক আছে। এটা হচ্ছে ভারতে প্রথম, ঠিক আছে, দৈনিক, মানে দৈনিক পত্রিকা, ভারতের দৈনিক পত্রিকা, দৈনিক, ঠিক আছে। নেক্সট বেঙ্গল গ্যাজেট, না জানি কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। বেঙ্গল গ্যাজেট, বেঙ্গল গ্যাজেটের সম্পাদক কে ছিলেন? ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র, এটা মনে রাখবে, ভারতে প্রথম প্রকাশিত সংবাদপত্র। কি বললাম? প্রথম প্রথম প্রকাশিত প্রকাশিত সংবাদপত্র, ঠিক আছে, সংবাদপত্র। ভারতের প্রথম প্রকাশিত সংবাদপত্র কে লিখেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হকি। এবং এর সালটাও আমাদের মনে রাখতে হবে, সালটা কত? 1780, ঠিক আছে, 1780 সাল, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেঙ্গল গেজেটটা কি? ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র। আহ, সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হকি। সালটা কত? 1780 খ্রিস্টাব্দ, ঠিক আছে। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তত্ত্ববোধানী পত্রিকার সম্পাদক কে? এখানে খুব ভালো করে আমার কথাটা শুনবে। তত্ত্ববোধানী পত্রিকার যদি সম্পাদক বলে, শুধু সম্পাদক, তাহলে কে? দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে, দেবেন্দ্রনাথ ঠাকুর। যদি বলে তত্ত্ববোধানী পত্রিকার প্রথম সম্পাদক কে? কি বললাম? প্রথম সম্পাদক কে? প্রথম সম্পাদক, সম্পাদক কে? যদি এটা বলে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের অক্ষয় কুমার দত্ত। কি বললাম? অক্ষয় কুমার কুমার দত্ত। তোমরা একটু ম্যাচ করে নিবে, ঠিক আছে। প্রথম সম্পাদক যদি বলে কে তত্ত্ববোধানী পত্রিকা, সেটা হবে অক্ষয় কুমার দত্ত। আর যদি প্রশ্নে বলে তত্ত্ববোধানী পত্রিকার সম্পাদককে, ডিরেক্ট বলে দিল, তাহলে হবে কি অ্যান্সার? দেবেন্দ্রনাথ ঠাকুর। বোঝা গেছে? নেক্সট বেঙ্গল পত্রিকা। বেঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিল? বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিল কিন্তু 7 নাম্বার, এখানে 7 নাম্বার মানে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, বেঙ্গল পত্রিকা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এটা এটা নিয়ে আর বেশি কিছু জানার দরকার নেই। নেক্সট কি? হিন্দু পেট্রিয়ট। হিন্দু পেট্রিয়টটা কার? হরিশচন্দ্র মুখোপাধ্যায়। হিন্দু পেট্রিয়টটাকে হরিশচন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে। সন্দেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হিন্দু পেট্রিয়টটা যেমনটা ইম্পর্টেন্ট, সন্দেশ ইম্পর্টেন্ট খুবই। সেটা হচ্ছে কে? সম্পাদক ছিলেন নলিনী দাস। কে ছিলেন? নলিনী দাস। নেক্সট 10 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বঙ্গদর্শন। বঙ্গদর্শনের সম্পাদক কে ছিল? বঙ্গদর্শনের সম্পাদক ছিল কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শন তোমরা জানো, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে, মনে থাকবে। তারপরে দেখো হরিজন পত্রিকা। হরিজন পত্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হরিজন পত্রিকা করেছিল আমাদের মহাত্মা গান্ধী, ঠিক আছে। হরিজন পত্রিকা করেছিল কে? মহাত্মা গান্ধী। এবং মহাত্মা গান্ধী আরো একটা করেছিল কি? ইয়ং ইন্ডিয়া, ঠিক আছে, ইয়ং ইন্ডিয়া। কি নাম?
ইয়ং ইন্ডিয়া কে করেছিল? মহাত্মা গান্ধী। এবং হরিজন পত্রিকাটাও করেছিল কে? মহাত্মা গান্ধী। এইবার দেখো এই দুটো প্রশ্ন মানে 12 এবং 13 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে মোস্ট ইম্পর্টেন্ট মানে প্রশ্ন একটা, ঠিক আছে? সংবাদপত্র কি কি? প্রথমে আছে কি ইন্ডিয়ান মিরর। ইন্ডিয়ান মিরর, ঠিক আছে? ইন্ডিয়ান মিরর, এটার সম্পাদক যেমনটা ইম্পর্টেন্ট, এটার এডিটরও তেমনটা ইম্পর্টেন্ট। সরি, সম্পাদক বলছি, মানে সম্পাদক মানে হচ্ছে এডিটর, এবং একটা হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে? তো দুটো জিনিস তোমরা মনে রাখবে। ইন্ডিয়ান মিরর এই পত্রিকাটার ফাউন্ডার কে ছিল? যে ফাউন্ড করেছিল সেটাকে দেবেন্দ্রনাথ ঠাকুর। মনে রাখবে, দেখো খুব ভালো করে আমি বলে দিচ্ছি তোমাদের, কথাটা আমার একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। ইন্ডিয়ান মিরর পত্রিকাটার ফাউন্ডার কে, মানে প্রতিষ্ঠাতাকে, মানে যে খুঁজে বের করেছিল প্রথম, ঠিক আছে, সেটাকে দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? এবং এডিটর বা সম্পাদক কে? সেটা হচ্ছে কেশবচন্দ্র সেন, মনে থাকবে। এবং নেক্সট বন্দে মাতরম। বন্দে মাতরমটাকে, বন্দে মাতরম হচ্ছে ফাউন্ডার কে ছিল? বিপিন চন্দ্র পাল। এবং অরবিন্দ ঘোষটা কি? এডিটর। ই দিয়ে আমি প্রকাশ করেছি এডিটর, এফ মানে হচ্ছে ফাউন্ডার, ঠিক আছে? বন্দে মাতরমের ফাউন্ডারকে বিপিন চন্দ্র পাল, এবং অরবিন্দ ঘোষ হচ্ছে তার এডিটর। এই দুটো প্রশ্ন কিন্তু খুব ভালো করে নোট ডাউন করে একবার পড়ে নেবে, ঠিক আছে? কনফিউশন করবে না, একজন ফাউন্ডার এবং একজন এডিটর, দুটোই দুভাবেই প্রশ্ন আসে। কখনো বলে দিতে পারে তোমাদের ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদককে, বা কখনো বলে দিতে পারে তোমাদের দেবেন্দ্রনাথ ঠাকুরটা কে, ঠিক আছে? নেক্সট আমাদের সংবাদপত্র এবং সম্পাদক শেষ। এবার আমরা চলে আসবো আমাদের রাজ্য এবং উৎসবে। এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? এটা আমরা কি করে করব? দেখো কোন রাজ্যে কোন উৎসব ঘটে, এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবার দেখো রাজ্য ত্রিপুরাতে, দেখো ত্রিপুরাতে কি কি উৎসব হয়, এটা আমাদের খুব ভালো করে পড়তে হবে। সেটা কি কি? একটা হচ্ছে ঘুড়ি, ঠিক আছে? ঘুড়ি, ঘুড়ি একটা উৎসব। ডান্ডি একটা উৎসব, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে দরবার, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, দরবার এবং ডান্ডি, ঠিক আছে? এই দুটো উৎসব কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোথাকার ক্ষেত্রে? এটা ত্রিপুরার ক্ষেত্রে। সিমিলারলি আসাম, আসামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আসামে কি উৎসব হয়? আসামে উৎসব হয় হচ্ছে বিহু। বিহু কোথায় হয়? আসামে হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট ছত্তিশগড়, ছত্তিশগড়ে কি হয়? এখানে হচ্ছে পোলা নবখাই, এটা একটা উৎসব, ঠিক আছে? এখানে হয়, কোথায় হয়? ছত্তিশগড়ে। নেক্সট তামিলনাড়ু, তামিলনাড়ু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে হয় হচ্ছে আমাদের পোঙ্গাল। পোঙ্গাল একটা উৎসব, যেটা হয় কোথায়? তামিলনাড়ুতে, এটা মনে রাখতে হবে। নেক্সট হিমাচল প্রদেশে কোনটা হয়? হিমাচল প্রদেশে মনে রাখতে হবে আমাদের চম্বার মঞ্জুর বা মিঞ্জুর, ঠিক আছে? এটা। মধ্যপ্রদেশে কি হয়? মধ্যপ্রদেশে হয় তানসেন সঙ্গীত উৎসব। কি হয়? এটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে? মধ্যপ্রদেশে হয় তানসেন সঙ্গীত উৎসব। সিকিম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সিকিমটা কোথায় হয়? সিকিম হচ্ছে আমাদের লোসাং বা লোগাং, ঠিক আছে? কোথাও থাকে লোসাং বা কোথাও থাকে লোগাং, ঠিক আছে? তো এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো জম্মু এবং কাশ্মীর, এটাও খুব ইম্পর্টেন্ট। জম্মু এবং কাশ্মীরে কি হয়? একটা হচ্ছে হিতক, হিতক ডান্স হয়। হিতকটা কিন্তু বিভিন্ন রকম ডাব্লিউবিসিএস পরীক্ষার কিন্তু মক টেস্টের পরীক্ষাগুলোতে অনেকবার দেওয়া থাকে, ঠিক আছে? হিতক এবং লোরি, ঠিক আছে? কোথায় হয়? হিতকটা খুব ইম্পর্টেন্ট। হিতক হয় জম্মু এবং কাশ্মীরে, ঠিক আছে? নেক্সট হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে কি হয়? কারবা চৌথ, ঠিক আছে? তোমরা জানো কারবা চৌথ হয়। কারবা চৌথ মানে সেই চাঁদের সামনে কি বলে ওটাকে, ওই আটা চালাগুলো হয় না, ওটাকে নিয়ে ওই স্বামীর মুখটাকে দেখা হয়। সো সামথিং লাইক দ্যাট। তো এখানে হয় কারবা চৌথ, এটা তোমরা জানোই। এবং তারপরে হয় বৈশাখী, খুবই ইম্পর্টেন্ট। কারবা চৌথ খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট কেরালাতে কি হয়? কেরালাতে হয় ওনাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওনাম কোথায় হয়? ওনাম উৎসবটা কোথায় হয়ে থাকে? সেটা হচ্ছে আমাদের কেরালাতে হয়ে থাকে ওনাম উৎসব, ঠিক আছে? বুঝতে পারলে তোমরা? রাজ্য এবং উৎসবটা শেষ। নেক্সট আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমাদের রাজ্য এবং উপজাতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট একটা, ঠিক আছে? রাজ্য এবং উপজাতি। তোমাদের এই ক্লাসটা আমি খুব মনোযোগ দিয়ে করাচ্ছি, তোমরা খুব মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? এবং বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে তোমাদের কিন্তু দেখবে পরীক্ষাতে অনেক প্রশ্ন কমন পাবে। এবং ক্লাসটা পুরোটাই করো, ঠিক আছে? তাহলে তোমরা বুঝতে পারবে যে ক্লাসটার মধ্যে কি কি রয়েছে, ঠিক আছে? চলো রাজ্য এবং উপজাতি। আমি একটা জিনিস দেখেছি যে অনেকেই অনেক রকম ভাবে করে, অনেক অনেক ভাবে দেয়, ঠিক আছে? একটা এই রাজ্যতে কতগুলো উপজাতি আছে সবগুলো দিয়ে দেয়। আমরা অতটা দেওয়ার চেষ্টা করিনি, আমরা যতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যতটা দেওয়া উচিত ততটা আমরা দিয়েছি, ঠিক আছে? সো তোমরা একটু ক্লারিফাই করে নেবে ব্যাপারটাকে। রাজ্য এবং উপজাতি। রাজ্য দেখো আসাম, আসাম রাজ্যে উপজাতি একটা খুব ফেমাস ফেমাস উপজাতি পাওয়া যায়, সেটা কি? মিকির, ঠিক আছে? আসাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেটা বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এটাকে একটু কেয়ারফুলি তোমরা দেখবে। আসামে কি পাওয়া যায়? আসামে পাওয়া যায় মিকির। মিকির নামে যে উপজাতিটা আছে সেটা কোথায় পাওয়া যায়? আসামে পাওয়া যায়, মনে রাখতে হবে। মেঘালয়, মেঘালয়ে কি উপজাতি পাওয়া যায়? মেঘালয়ে পাওয়া যায় আমাদের গারো, মনে আছে? গারো খাসি আমরা পড়েছিলাম। গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম নকরেক, এটা আমরা পড়েছিলাম ভূগোলে, তাই না? তো গারো, এই যে গারো, রো আর রোর মধ্যে পার্থক্য আছে কিন্তু, ঠিক আছে? এখানে দেখবে তোমরা গারো, আর এখানে আছে গারো, ঠিক আছে? কেয়ারফুল। সো মেঘালয়তে যে উপজাতিটা পাওয়া যায় তার নাম হচ্ছে গারো,
ঠিক আছে। নেক্সট তামিলনাড়ু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে কি কি উপজাতি পাওয়া যায়? তামিলনাড়ুতে উপজাতি পাওয়া যায় একটা হচ্ছে বাদাগা, একটা হচ্ছে টোডা। টোডা এই দুটোই পাওয়া যায় কিন্তু নীলগিরিতে, মনে রাখবে নীলগিরি, কখনো কখনো অপশনে থাকে নীলগিরি, ঠিক আছে, নীলগিরি এটা পাওয়া যায় তামিলনাড়ুতে, ঠিক আছে। বাদাগা উপজাতি এবং টোডা এটা পাওয়া যায় তামিলনাড়ু স্টেটে, এবং নীলগিরি এই জায়গাতে কখনো কখনো অপশনটা তোমাদের দিয়ে দেয়। সো তোমরা দুটোই মনে রাখবে, তামিলনাড়ু এবং নীলগিরি, ঠিক আছে। নেক্সট 4 নম্বরে কি বলছে দেখো, আলিপুরদুয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলিপুরদুয়ারে কি পাওয়া যায়? যে উপজাতিটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে টোটো, ঠিক আছে। টোটো মনে থাকবে তোমাদের, টোটো, আমরা টোটোতে উঠে ঘোরাফেরা করি। সো টোটো হচ্ছে কি, আলিপুরদুয়ারে আছে আমাদের টোটো নামক একটা উপজাতি। নেক্সট এই যে মধ্যপ্রদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মধ্যপ্রদেশে কি কি উপজাতি পাওয়া যায়? মনে রাখবে, একবারই মনে রাখবে, কোল, ভিল, গন্ড এবং গাড়ো। কোল, ভিল, গন্ড, গাড়ো মুখস্থ করে নেবে। কোল, ভিল, গন্ড এবং গাড়ো এটা পাওয়া যায় কোথায়? মধ্যপ্রদেশে, ঠিক আছে। নেক্সট নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কি পাওয়া যায়? নাগাল্যান্ডে নাগা পাওয়া যায়। নাগাল্যান্ডে কি পাওয়া যায়? উপজাতি নাগা। নাগা উপজাতি কোথায় পাওয়া যায়? নাগাল্যান্ডে পাওয়া যায়, ব্যাস। তারপর দেখো কেরালা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেরালাতে পাওয়া যায় হচ্ছে মোপোলাহো, ঠিক আছে, বা মোপলাহো। কোথায় পাওয়া যায়? কেরালাতে পাওয়া যায়। কি উপজাতিটার নাম? মোপোলাহো, বোঝা গেছে। নেক্সট 8 নম্বরটা দেখো, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যেটা পাওয়া যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কি বলতো? জারোয়া এবং সোমপেন, ঠিক আছে। জারোয়া এবং সোমপেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তো 5, 6, 7 স্টার দিয়ে দেওয়া যায়, ঠিক আছে, এতটা ইম্পর্টেন্ট। আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে কি পাওয়া যায়? জারোয়া এবং সোমপেন, মনে রাখবে, কারণ মনে রাখা নিয়ে কথা, ঠিক আছে। তোমরা অনেক পড়বে, অনেক আহ, অনেক প্রশ্ন আসবে তোমাদের সামনে, কিন্তু কতটা তোমরা মনে রাখতে পারছো এটার উপর তোমাদের ডিপেন্ড করবে, তোমরা চাকরি পাবে কি পাবে না, তাই না? টু বি ভেরি অনেস্ট। সো চলে যাবো আমরা নেক্সট, একদম লাস্ট, কি এটা? মণিপুর। মণিপুরে একটা পাওয়া যায় উপজাতি, সেটার নাম কি? কুকি, ঠিক আছে, একদম খুব সুন্দর নাম, মণিপুরে পাওয়া যায় কুকি। কুকি কোথায় পাওয়া যায়? মণিপুরে পাওয়া যায়, ব্যাস। আমাদের রাজ্য এবং উপজাতি আমরা কমপ্লিট করলাম। নেক্সট দেখো, কতটা ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা তোমরা এখন বুঝতে পারবে। দেখো, রাজ্য এবং নৃত্য, ঠিক আছে, কোন রাজ্যে কি কি নাচ হয় এটা তোমরা খুব ভালো করে দেখে নাও। আমি একটা ক্লাসে এগুলো আমি ছোট 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 ক্লাসে দিতে পারতাম, বাট আমি চেষ্টা করেছি যে অনেকদিন ধরে আমরা এই পিপিটিকে তৈরি করছি, যে আমরা একটা ক্লাসে এগুলোকে সব কটাকে আমরা ইনক্লুড করবো, যাতে তোমাদের টাইমও বাঁচে, ঠিক আছে, একটার জন্য যাতে আরেকটা অপেক্ষা না করতে হয়, খুব তাড়াতাড়ি যেন পেয়ে যাও তোমরা, ঠিক আছে। সো তোমাদের পরীক্ষা খুবই সামনে, তো আমি একদম বেশি কিছু কথা বলবো না, জাস্ট তোমরা দেখে যাও, একটু ভরসা রাখো, একটু খুব সুন্দর করে দেখে যাও, ভরসা করে যাও, দেখবে অনেক প্রশ্ন এখান থেকে তোমরা কমন পাবে, ঠিক আছে। চলো, তোমরা ভালো পরীক্ষা দিলে আমাদেরও ভালো লাগবে, তাই না? দেখো, পুরুলিয়া রাজ্যে কি নাচটা সব থেকে বিখ্যাত? সেটা হচ্ছে, দেখো, পুরুলিয়া রাজ্যে আছে ছৌ নৃত্য। কোথায় ছৌ নৃত্য পাওয়া যায়? ছৌ নৃত্য পাওয়া যায় আমাদের হচ্ছে পুরুলিয়া রাজ্যে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে ছৌ নৃত্য কোথায় পাওয়া যায়? পুরুলিয়া, ঠিক আছে। নেক্সট রাজস্থান। রাজস্থানে পাওয়া যায় আমাদের হচ্ছে ঘুমরা। রাজস্থানে পাওয়া যায় কি? ঘুমরা। তোমরা পদ্মাবতী সিনেমাটা দেখেছো, সেখানে একটা গান ছিল, ঘুমার ঘুমার ঘুমার, তাই না? সো ঘুমরা ডান্সটা কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে রাজস্থানে, ওটা হচ্ছে রাজস্থানের একটা ফোক ডান্স, ঠিক আছে, মনে থাকবে। নেক্সট মিজোরাম। মিজোরামে যে ডান্সটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে কুয়াল্লাম। কি নাম? কুয়াল্লাম। কুয়াল্লাম কোথায় পাওয়া যায়? মিজোরামে পাওয়া যায়, ঠিক আছে। নেক্সট উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশে পাওয়া যায় কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কত্থক। উত্তরপ্রদেশ বা উত্তর ভারতে কি পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের কত্থক। অপশনে কখনো কখনো থাকে যে কত্থক কোথায় পাওয়া যায়, সো অপশন থাকে উত্তর ভারত, ঠিক আছে, উত্তর ভারত। তো উত্তর ভারত যদি থাকে তাহলে অবশ্যই উত্তর ভারত হয়ে যাবে, কারণ উত্তরপ্রদেশ তো উত্তর ভারতের মধ্যেই পড়ে, তাই না? সো থাকে এইভাবে। তো কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের একটা ফোক ডান্স। নেক্সট অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশে আছে কি? কুচিপুড়ি। কত ইম্পর্টেন্ট, কত ইম্পর্টেন্ট, মানে রেডারের বাইরে, ঠিক আছে। সো কত্থক কোথাকার? কত্থক হচ্ছে আমাদের, কত্থক বলছি, কুচিপুড়ি হচ্ছে কোথায়? আমাদের অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে, মনে রাখতে হবে, কুচিপুড়ি হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশের একটা ডান্স। নেক্সট পাঞ্জাব। পাঞ্জাবে হচ্ছে ভাংড়া, মানে জানো তোমরা, দুহাত তুলে নাচে, ভাংড়া ডান্স। তো ভাংড়া কোথায় পাওয়া যায়? পাঞ্জাবে পাওয়া যায়, ঠিক আছে। ভাংড়া ডান্স তোমরা সকলেই জানো, দু হাত তুলে যে নাচে, সেটা হচ্ছে আমাদের ভাংড়া। ভাংড়া ডান্স পাওয়া যাবে আমাদের পাঞ্জাবে, বেশ। 7 নম্বরে চলে যাবো। 7 নম্বর কি বলছে? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশটা খুব ইম্পর্টেন্ট। হিমাচল প্রদেশে কি আছে? হিমাচল প্রদেশে যে ডান্সটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে আমাদের কায়াং, আর একটা হচ্ছে থোদা। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কায়াং এবং থোদা। থোদাটা আরো ইম্পর্টেন্ট। সো কায়াং এবং থোদা পাওয়া যায় কোথায়? হিমাচল প্রদেশ, ঠিক আছে। এবার চলে আসবো আমরা তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে আসলে ডান্সের কোনো শেষ নাই, এবং খুব ফেমাস ফেমাস ডান্স এখানে আমরা পাবো। তামিলনাড়ুতে কি কি আছে? তামিলনাড়ুতে আছে আমাদের ভারতনাট্যম, ফেমাস ফেমাস, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তামিলনাড়ুতে কি কি আছে? ভারতনাট্যম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পোঙ্গাল, আরো ইম্পর্টেন্ট।
কোলাট্টাম, তারপরে আছে কি কোলাট্টাম। এই তিনটে ডান্স মনে রাখবে, ঠিক আছে। তামিলনাড়ুতে কি কি মুখস্থ করে নাও, ভারতনাট্যম, পোঙ্গাল এবং কোলাট্টাম। ভারতনাট্যম, পোঙ্গাল এবং কোলাট্টাম কোথায় আছে? তামিলনাড়ুতে আছে। নেক্সট, গোয়া। গোয়াতে কি আছে? গোয়াতে আছে একটা হচ্ছে কুম্বি, একটা হচ্ছে ধাকনি, ঠিক আছে। কুম্বিটা খুব ইম্পর্টেন্ট, কুম্বিটা খুবই ইম্পর্টেন্ট, এবং তারপরে আছে ধাকনি, ঠিক আছে। গোয়া খুব ইম্পর্টেন্ট। তারপর আছে আমাদের আসাম। আসামের ডান্স, এটাও একটা ডান্স, সেটা হচ্ছে বিহু উৎসব। যেমন এর আগে আমরা পড়লাম উৎসব, ঠিক আছে। উৎসবটা কোথায় গেল? আসামের উৎসব কোথায় গেল? বিহু। বিহু যেমন একটা উৎসব, বিহু কিন্তু একটা ডান্স বটে, ঠিক আছে। তো কখনো কখনো নাচের মধ্যেও সেটা দিয়ে দেয়। সো আসামের হচ্ছে কি বিহু, আমরা একটু আগেই পড়লাম। তো বোঝা গেল? দেখে নাও, খুব ভালো করে দেখে নাও, পারলে স্ক্রিনশট করে নাও, এবং যদি তোমাদের হাতে টাইম থাকে তাহলে একটু লিখেও নিতে পারো, ঠিক আছে, যাতে তোমাদের মনে থাকে। কারণ মোবাইল খুললে পড়া কতটা হয় তোমরা নিজেরাও জানো। সো চলে যাবো আমরা এবার নেক্সটে। দেখো, আরো কয়েকটা পার্ট আছে, সেটা হচ্ছে কর্ণাটক, ঠিক আছে। কর্ণাটক, কর্ণাটকে কি ডান্স আছে? কর্ণাটকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইয়াকশাগান। কি নাম? ইয়াকশাগান। ইয়াকশাগান কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে কর্ণাটকে, কর্ণাটক রাজ্যে। এবং আরো একটা ডান্স ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে আমাদের হাম্পি। হাম্পি ডান্স কোথায় পাওয়া যায়? সেটা হচ্ছে কর্ণাটকে। জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীরে কি? জম্মু কাশ্মীরে আছে হিতক। হিতক ডান্স কোথায় পাওয়া যায়? জম্মু কাশ্মীরে পাওয়া যায়। থার্ড, মানে 13, ত্রিপুরা। ত্রিপুরাতে আছে কি ডান্স? ওয়াঙ্গালা। কি নাম? ওয়াঙ্গালা, ঠিক আছে। 14 নম্বরে আছে কি? মণিপুর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাভেরি সিস্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাভেরি সিস্টার হচ্ছে আমাদের মণিপুরে পাওয়া যায়, ঠিক আছে। কথাকলি, কথাকলি কোথায় পাওয়া যায়? কেরালাতে পাওয়া যায়। বাপরে বাপ, বিশাল ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট। কথাকলি কোথায় পাওয়া যায়? কথাকলি পাওয়া যায় আমাদের কেরালাতে, মুখস্থ করে নাও। কথাকলি পাওয়া যায় কেরালাতে, কথাকলি পাওয়া যায় কোথায়? কেরালাতে পাওয়া যায়। 16 নাম্বার, গুজরাট। গুজরাটে একটা ডান্স পাওয়া যায়, তার নাম হচ্ছে গরবা। কি নাম? গরবা। গুজরাট গরবা, গুজরাট গরবা, ঠিক আছে। ব্যাস, রাজ্য এবং নৃত্য আমাদের শেষ। এই 16টা রাজ্যের 20টার মতো কাছাকাছি আমাদের নৃত্যগুলো হলো, ঠিক আছে। সবকটা যদি আমরা ধরি, তো সবকটা তোমরা খুব ভালো করে মুখস্থ করে নাও, খুব ভালো করে পড়ে নাও, ঠিক আছে। নেক্সট, নেক্সট চলে যাবো আমরা স্লোগান এবং ব্যক্তি, ঠিক আছে। স্লোগান, কোন কোন ব্যক্তি কি কি স্লোগান দিয়েছিল ফেমাস, সেগুলো আমরা দেখে নেবো, ঠিক আছে। দেখো, ফার্স্ট দিয়েছিল ইনকলাব জিন্দাবাদ। ইনকলাব জিন্দাবাদ কে দিয়েছিল? সেটা হচ্ছে ভগৎ সিং, ঠিক আছে। কে দিয়েছিল? ভগৎ সিং। তোমরা যদি একটা সিনেমা থাকে, সিনেমা আছে ভগৎ সিং, একটা সিনেমা আছে অজয় দেবগনের একটা সিনেমা, খুবই ভালো সিনেমা। সেখানে মানে ভগৎ সিং এর লাইফটাকে খুব ভালো করে দেখানো হয়েছে, ঠিক আছে। তো সেই সিনেমাটা তোমরা দেখতে পারো, যদি এখন তোমাদের হাতে টাইম নেই, তোমরা কোনো একদিন দেখে নিও। সেখানে ভগৎ সিং এর লাইফটাকে খুব খুব ভালোভাবে দেখানো হয়েছে। সেখানে ইনকলাব জিন্দাবাদ এই কথাটি তুলেছিল কে? মানে ভগৎ সিং, সেটা জেলের মধ্যেই একদম, ঠিক আছে। সো ভগৎ সিং করেছিল কি? যে ইনকলাব জিন্দাবাদ, ঠিক আছে। তারপরে দেখো পূর্ণ স্বরাজ। পূর্ণ স্বরাজ কে বলেছিল? পূর্ণ স্বরাজ বলেছিল আমাদের জওহরলাল নেহেরু, ঠিক আছে। পূর্ণ স্বরাজ কার, কোন ব্যক্তির স্লোগান? সেটা হচ্ছে জওহরলাল নেহেরু। জওহরলাল নেহেরু শুরু করেছিল যে না, আমাদের পূর্ণ স্বরাজ চাই, অর্ধেক স্বরাজে আমাদের হবে না, আমাদের মানে পুরো ফ্রিডম আমাদের চাই। আমরা আমাদের দেশে কনস্টিটিউশন তৈরি করব, আমরা আমাদের দেশ চালাবো, আমরাই থাকবো, কোনো ব্রিটিশ এখানে থাকবে না, পূর্ণ স্বরাজ, ঠিক আছে। তারপরে দেখো, মারো ফিরিঙ্গিকো, ঠিক আছে। ফিরিঙ্গি মানে কি? ফিরিঙ্গি মানে হচ্ছে যারা বাইরের দেশে, ফরেনারদের বলা হয় ফিরিঙ্গি। সো এটা কে বলেছিল? মারো ফিরিঙ্গিকো। এটা বলেছিল মঙ্গল পান্ডে। মঙ্গল পান্ডে একটা সিনেমা আছে, সিনেমাটা কার? আমির খানের আছে। আমির খান, ঠিক আছে। আমির খান আমাদের বলিউড সুপারস্টার। সো ওনার একটা সিনেমা রয়েছে যেটার নাম হচ্ছে মঙ্গল পান্ডে। সেখানে তিনি বলেছিলেন যে মারো ফিরিঙ্গিকো, ঠিক আছে। সো মারো ফিরিঙ্গিকো কার? মঙ্গল পান্ডে। তারপরে দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। सरफरोशी की তামান্না আব হামারে দিল মে হ্যায়, এটা বলেছিল কে? এটা বলেছিল হচ্ছে আমাদের রামপ্রসাদ বিসমিল। কে বলেছিল? রামপ্রসাদ বিসমিল, ঠিক আছে। গুলিয়ে ফেলো না তোমরা, এখানে নাম্বারটা দিতে ভুল হয়ে গেছে। সো সারফরশি কি তামান্না আব হামারে দিল মে হ্যায় কে বলেছিল? রামপ্রসাদ বিসমিল বলেছিল, ঠিক আছে। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ঠিক আছে। এটা বলেছিল কে? এটা বলেছিল মোহাম্মদ ইকবাল, ঠিক আছে। সারে জাহাঁ সে আচ্ছা বলেছিল মোহাম্মদ ইকবাল। বন্দে মাতরম, বন্দে মাতরম কে বলেছিল? কার স্লোগান এটা? বন্দে মাতরম বলেছিল হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বন্দে মাতরম, বঙ্কিমচন্দ্র। বন্দে মাতরম মনে রাখবে, বন্দে মাতরম দিয়ে বঙ্কিমচন্দ্র, ঠিক আছে। জয় জওয়ান জয় কিষান, জয় জওয়ান জয় কিষানটা কার? সেটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রীর সময় হয়েছিল জয় জওয়ান জয় কিষান। শ্রমিকরা জয়গান করেছিল কি? জয় জওয়ান এবং জয় কিষান। এটা হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী, তিনি বলেছিলেন। দেখো, তারপর হচ্ছে 8 নম্বর কি? মেরা ভারত মহান হে, এটা বলেছিল কে? রাজীব গান্ধী। কার স্লোগান এটা? রাজীব গান্ধীর স্লোগান, মেরা ভারত মহান হে। তারপর হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গরিবি হটাও। গরিবি হটাও কে? ইন্দিরা গান্ধী। কে বলেছিল? ইন্দিরা গান্ধী, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট টপিক এটা হয়ে গেল আমাদের স্লোগান এবং ব্যক্তি, ঠিক আছে। চলো নেক্সট,
নেক্সট আমরা চলে যাব কি আত্মজীবনী এবং ব্যক্তি। আত্মজীবনী এবং ব্যক্তিটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, তোমরা এক নজরে দেখে নাও। ওয়ান লাইফ ইজ নট এনাফ, ঠিক আছে, ওয়ান লাইফ ইজ নট এনাফ। এই কে লিখেছিলেন? কে নটবর সিং। মনে রাখতে হবে, কে নটবর সিং লিখেছিল ওয়ান লাইফ ইজ নট এনাফ। সেকেন্ড, এন অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কে লিখেছিল? কখনো কখনো থাকে শুধুমাত্র এতটুকুই, ঠিক আছে, এন অটোবায়োগ্রাফি, এটা দেওয়া থাকে না, ঠিক আছে, তো যদি দুটোই দেওয়া থাকে তবু হবে জওহরলাল নেহেরু, ঠিক আছে। শুধু যদি বলা থাকে অ্যান অটোবায়োগ্রাফি, সেটা হবে আমাদের জওহরলাল নেহেরু। থার্ড, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা বলেছিল কে? এটা বলেছিল হচ্ছে মহাত্মা গান্ধী, এম কে গান্ধী বলেছিল মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ, ঠিক আছে। নেক্সট 4 নম্বর কি বলছে? অটোবায়োগ্রাফিক্যাল নোটস, অটোবায়োগ্রাফিক্যাল নোটস বলেছিল কে? অ্যালবার্ট আইনস্টাইন। অটোবায়োগ্রাফিক্যাল নোটস বলেছিল হচ্ছে আমাদের অ্যালবার্ট আইনস্টাইন। 5 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান, মোস্ট ইম্পর্টেন্ট একটা আত্মজীবনী, যেটা লিখেছিল কে? নীরদ সি চৌধুরী। কে? নীরদ সি চৌধুরী লিখেছিল কি? অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান, ঠিক আছে। 6 নাম্বার, মাই ল্যান্ড মাই পিপল, মাই ল্যান্ড মাই পিপল কার? দলাই লামা, ঠিক আছে, দলাই লামার লেখা হচ্ছে মাই ল্যান্ড মাই পিপল। নাথিং ভেঞ্চার নাথিং উইন, এটা কার? এটা হচ্ছে এডমন্ড হিলারি। নাথিং ভেঞ্চার নাথিং উইন কার? এডমন্ড হিলারি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। মাই ল্যান্ড মাই পিপল, দলাই লামা। মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম, এটা বলেছিল কে? পেলে। কে বলেছিল? মাই লাইফ অ্যান্ড দ্য বিউটিফুল গেম বলেছিল পেলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যেখানে মানে এখানে তোমরা যেই কটাই দেখতে পাচ্ছ সব কটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো 9 নাম্বার কি বলছে? মাই অটোবায়োগ্রাফি, এখানে শুধু বলছে মাই অটোবায়োগ্রাফি, এখানে কি ছিল? অ্যান অটোবায়োগ্রাফি, মনে রাখতে হবে এখানে বলা আছে মাই অটোবায়োগ্রাফি। শুধুমাত্র যদি বলা থাকে মাই অটোবায়োগ্রাফি, সেটা কে? সেটা হচ্ছে আমাদের চার্লি চ্যাপলিন, ঠিক আছে, চার্লি চ্যাপলিন বলেছিল মাই অটোগ্রাফি, মাই অটোবায়োগ্রাফি। আর এখানে ছিল অ্যান অটোবায়োগ্রাফি, সেটাকে জওহরলাল নেহেরু। আর যদি বলে মাই অটোবায়োগ্রাফি, সেটা হবে চার্লি চ্যাপলিন। বেশ, নেক্সট এই দুটো তো বিশাল ইম্পর্টেন্ট, দেখে নাও একবার ভালো করে। এ প্যাসেজ টু ইংল্যান্ড, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এটা লিখেছিল কে? এটা কার কোন ব্যক্তির লেখা? সেটা হচ্ছে নীরজ সি চৌধুরী। এবং আরেকটা আছে কি? এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা লেখা কার? ই এম ফোরস্টার। এই দুটো খুব গুলিয়ে যায়, তো তোমরা মনে রাখবে এইভাবে যে এখানে বলা আছে কি? এ প্যাসেজ টু ইংল্যান্ড, ঠিক আছে, ইংল্যান্ড এখানে বলা আছে, বইয়ের নাম ইংল্যান্ড শেষে, আর এখানে আছে ইন্ডিয়ান একজন লিখেছে, দেখো নীরজ সি চৌধুরী, এ লিখেছে ইন্ডিয়ান। জাস্ট এর উল্টোটা দেখো, এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইন্ডিয়ার কথা বলা আছে, কিন্তু লিখেছে কে? একটা ফরেনার, ই এম ফোরস্টার, ঠিক আছে। তো তোমরা এইভাবে মনে রাখবে যে এ প্যাসেজ টু ইংল্যান্ড মানে এখানে কোনো ইন্ডিয়ান লেখক লিখেছে, তার মানে এটা হবে ই এম, সরি, নীরজ সি চৌধুরী হবে। আর এখানে বলা আছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এখানে ইন্ডিয়ার কথা বলা আছে, তাহলে এটা লিখেছে হয়তো ফরেনার, ঠিক আছে, হয়তো মানে তোমাদের মুখস্থ করে নিতে হবে এটা কে লিখেছিল? ই এম ফোরস্টার, ঠিক আছে, এইভাবে মনে রাখবে। সো চলো আমাদের 8টা টপিক আমরা কমপ্লিট করে ফেললাম, ঠিক আছে, পরপর 8টা টপিক আমরা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যাব আমাদের কোশ্চেন এবং আনসার সেশনে, ঠিক আছে। সো এই ক্লাসটা আমি প্রথমে বলে দিয়েছিলাম তোমাদের একটু বড় ক্লাস হবে, তো তোমাদের ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এখান থেকে তোমরা অনেক ফ্রুটফুল জিনিস কিন্তু তোমরা পাচ্ছ। নেক্সট দেখো, পারলে তোমরা একটু জল খেয়ে নাও, সো তোমাদের সুবিধা হবে। নেক্সট দেখো, বলছে 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোন সাহিত্যিক, ঠিক আছে, 54তম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কোন সাহিত্যিক? অপশন কি কি আছে? কিরণ দেশাই, বিক্রম শেঠ, অমিতাভ ঘোষ না অনিতা দেশাই? এটা সঠিক অ্যান্সার কি হবে? এই চ্যাপ্টারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি বলেছি এই চ্যাপ্টার থেকে আমাদের 4টা নাম্বার লাগবেই লাগবে, ঠিক আছে, 4টা নাম্বার আমাদের ছিনিয়ে নিতে হবে অ্যাকচুয়ালি। তো 54তম বলেছে এখানে, 54তম হয়ে যাবে কি আমাদের? অমিতাভ ঘোষ। সঠিক অ্যান্সার কি? অমিতাভ ঘোষ। তবে এডিশনাল ইনফরমেশন হিসেবে তোমাদের মনে রাখতে হবে কি, এখন বর্তমানে, ঠিক আছে, লাস্ট যেটা হলো সেটা হচ্ছে 57, 57টা আমাদের মনে রাখতে হবে। 57 জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন কে? দামোদর মৌজা, ঠিক আছে, এটা ডাব্লিউবিসিএস এ আসা একটা প্রশ্ন, সরি বলছি ডাব্লিউবিসিএস না, মানে তার, আচ্ছা ভুলে গেছি আমি, ডাব্লিউবিসিএস এ অন্তত নয়, দামোদর, দামোদর মৌজা, ঠিক আছে, মৌজা, দামোদর মৌজা হচ্ছে কি 57তম জ্ঞানপীঠ পুরস্কার অর্জনকারী, ঠিক আছে। 54তমটা খুব ইম্পর্টেন্ট, 54তমটা কে ছিল? অমিতাভ ঘোষ, এবং 57তম মনে রাখবে দামোদর মৌজা লাস্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ডোগরারা যে অঞ্চলে বসবাস করেন তা হলো কোথায়? ডোগরারা কোথায় বসবাস করে? ডোগরারা বসবাস করে মনে রাখবে জম্মুতে। ডোগরা, ডোগরারা বসবাস করে জম্মুতে। আমরা একটু আগে পড়লাম কি? টোটো, টোটোরা বসবাস করে কোথায়? টোটা বা টোটো, এটা হচ্ছে টোটো, সেটা হচ্ছে আলিপুর দুয়ার। কোথায়? আলিপুর দুয়ার, ঠিক আছে, দুয়ার, ঠিক আছে, আলিপুর দুয়ার। এবং টোডা, টয় করে টো, টোডা, টোডারা বসবাস করে কোথায়? নীলগিরি,
ঠিক আছে, নীলগিরিতে বসবাস করে কে? টোডা। ঠিক আছে, মনে থাকবে। নেক্সট প্রশ্ন, ড্রেন অফ ওয়েলথ প্র্যাকটিস করে নাও। ড্রেন অফ ওয়েলথ বইটি কার লেখা? ড্রেন অফ ওয়েলথ বইটি হচ্ছে আমাদের, বলে ফেলো, দাদাভাই নওরোজি, তাই না? দাদাভাই নওরোজি লিখেছিল 1800, ঠিক আছে, 1869 আই থিঙ্ক, সরি 67, ঠিক আছে, 1867 সালে লিখেছিল ড্রেন অফ ওয়েলথ। নেক্সট প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের রচয়িতাকে? তোমরা জানো কাদম্বরী গ্রন্থের রচয়িতা হচ্ছে বাণভট্ট, ঠিক আছে, প্র্যাকটিস করে নাও, বাণভট্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 2014 সালে জুন মাসে হিলারি ক্লিনটনের নতুন প্রকাশিত বইয়ের নাম কি? হিলারি ক্লিনটন এটা খুব ফেমাস, যার 2014 সালে একটা জুন মাসে একটা বই প্রকাশিত হয়েছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল হচ্ছে হার্ড চয়েস। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে মোহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় কি ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, মোহিতলাল মজুমদারের কাব্যের প্রধান বিষয় কি ছিল? সেটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের দেহবাদ। ঠিক আছে, সঠিক অ্যান্সার কি? অপশন নাম্বার সি, দেহবাদ। দেখো 7 নম্বর প্রশ্ন কি বলছে, কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গ সরকার মর্যাদা দেওয়া হয়েছে এবং ইউনেস্কো দ্বারা বিপন্ন হিসাবে বিবেচিত হয়েছে? সেটা কোনটা? সেটার অ্যান্সার কি হবে? সেটার অ্যান্সার হবে কুরুক ভাষা। কি? কুরুক ভাষা। ঠিক আছে, এখানে ইউনেস্কো দ্বারা কিন্তু বিপন্ন হিসাবে বিবেচিত করা হয়েছে কোন ভাষাকে? কুরুক ভাষাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। দেখো 8 নম্বর প্রশ্নটা কি বলছে, দেখো, বাংলা সাহিত্যে প্রাচীন যুগে ভাষা খুব সুন্দর করে পড়তে হবে, রচিত গ্রন্থের নাম কি? ঠিক আছে, এখানে বলেছে আমাদের প্রাচীন যুগে হয়ে যাবে আমাদের চর্যাগীতি। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। চর্যাগীতি হচ্ছে আমাদের প্রাচীন যুগে রচিত গ্রন্থটির নাম, চর্যাগীতি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কে স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন? কি নাম? স্পিরিট অফ ইসলাম লিখেছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্যাটিক জিকের পার্ট এগুলো। সেটাকে সৈয়দ আহমেদ, সৈয়দ আমির আলী, আব্দুল ওহাব না মহসিন উল মুলুক? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? সৈয়দ আমির আলী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, ইনি লিখেছিলেন কি? দ্য কে স্পিরিট অফ ইসলাম, এটা লিখেছিল যে স্পিরিট অফ ইসলাম। অপশনটা কি হবে? অপশন নাম্বার বি, সৈয়দ আমির আলী। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, মধ্যযুগে বাংলা ভাষায়, ঠিক আছে, রচিত প্রথম প্রামাণিক সাহিত্য নিদর্শন কোনটি? ঠিক আছে, কোনটি এটা হবে? ঠিক আছে, কোনটি? ঠিক আছে, এবার বলেছে মধ্যযুগে। ঠিক আছে, মধ্যযুগে কোনটা হবে? মধ্যযুগে হয়ে যাবে আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, শ্রীকৃষ্ণ, এটা একটু ভুল হয়ে গেছে, শ্রীকৃষ্ণ কীর্তন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ভেরি ইম্পর্টেন্ট। দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছিলেন? ঠিক আছে, এটা আমি প্রশ্নে দিয়ে দিয়েছি। দেখো তোমাদের যখন বই এবং লেখক ছিল সেখানে এই প্রশ্নটা ছিল না, এই প্রশ্নটা আমি এখানে দিয়ে দিয়েছি। এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এই প্রশ্নটার অ্যান্সার হবে বিনায়ক দামোদর সাভারকার। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, এটা লেখা হয়েছিল 1857 মহাবিদ্রোহের সময়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবৎকালের প্রকাশিত শেষ কবিতার বই কোনটি? এখানে বলছে শেষ কবিতার বই কোনটি? সেটার অ্যান্সার কি? সেটার অ্যান্সার হয়ে যাবে আমাদের জন্মদিনে। তোমরা ওয়ান লাইনের হিসেবে খুব তাড়াতাড়ি পড়ে নাও, জন্মদিন হচ্ছে তার সঠিক অ্যান্সার। শেষ কবিতার বই বলেছে এখানে। ঠিক আছে, শেষ কবিতার বই। নেক্সট প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, শ্রীকৃষ্ণ বিজয় রচনা করেছিলেন কে? এটার অ্যান্সার হয়ে যাবে কি? মালাধর বসু। শ্রীকৃষ্ণ বিজয় কার? মালাধর বসু। 14 নম্বর প্রশ্ন, ভেরি ইম্পর্টেন্ট, বলছে কমিউনিস্ট ম্যানিফেস্টোটা কে রচনা করেছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। কমিউনিস্ট ম্যানিফেস্টোটা কে রচনা করেছিলেন? ঠিক আছে, এটার অ্যান্সার কি হবে? কমিউনিস্ট ম্যানিফেস্টো হচ্ছে আমাদের মার্কস এন্ড এঙ্গেলস। ঠিক আছে, মার্কস এন্ড এঙ্গেলস। নেক্সট বলছে কোন ভারতীয় রাজ্যের লোক চিত্রকলা হলো মধুবনী? খুবই ইম্পর্টেন্ট। মধুবনী কোন রাজ্যের চিত্রকলা? সেটা হচ্ছে বিহার। বিহারের হচ্ছে মধুবনী, মনে রাখবে। বিহারের একটা চিত্রকলার নাম হচ্ছে মধুবনী। ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেছিলেন? এটা তোমরা সকলেই পারবে আমি আশা করছি। এটার অ্যান্সার কি হবে? আনন্দমঠ উপন্যাসটি রচনা করেছিলেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, নেক্সট বলছে দ্য রেড শাড়ি। ঠিক আছে, দ্য রেড শাড়ি বইটির লেখক হলেন কে? দ্য রেড শাড়ি বইটির লেখক হলেন কে? সোনিয়া গান্ধী, জেভিয়ার মারো, মালালা ইউসুফজাই না অরুন্ধতী রায়? ঠিক আছে, দ্য রেড শাড়ি, এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে জেভিয়ার মারো। ঠিক আছে, জেভিয়ার মারো লিখেছিল হচ্ছে রেড শাড়ি। এই যে এই লেখাটা দ্য রেড শাড়ি, এটা হয়েছিল মানে এখানে গান্ধী পরিবারের সম্পর্কে বলা হয়েছিল। ঠিক আছে, মানে সোনিয়া গান্ধী বলেছিল এবং জেভিয়ার মারো কিন্তু এই বইটা লিখেছিল।
ঠিক আছে, দ্য রেড শাড়ি সোনিয়া গান্ধী বলেছিল এবং গান্ধী পরিবারের পুরো বিষয়টাকে নিয়ে আলোচনা করা হয়েছিল। ঠিক আছে, দ্য রেড শাড়ি। অভিজ্ঞান শকুন্তলম হলো একটি কি উপন্যাস, গল্প, নাটক না কবিতা? তোমরা বলো তো এটা কি হবে অ্যান্সার? এটার অ্যান্সার কি হবে? অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে একটা কি উপন্যাস, গল্প, নাটক না কবিতা? একটা উপন্যাস। সঠিক অ্যান্সার কি অপশন নাম্বার এ। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। বলছে বাংলা ভাষায় রচিত প্রথম চৈতন্য জীবনী গ্রন্থের নাম কি? ঠিক আছে, সো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে চৈতন্য ভগবত। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলছে বিখ্যাত গান সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, ঠিক আছে, গানটির স্রষ্টাকে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা একটু আগে আমরা পড়লাম, অ্যান্সার কি হবে? মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, সারে জাহাঁ সে আচ্ছা কে বলেছিলেন? মোহাম্মদ ইকবাল বলেছিলেন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন। বলছে দেখো ভারতের কোন রাজ্যে বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খাজুরাহো মন্দির আছে কোথায়? খাজুরাহো মন্দির আছে আমাদের মধ্যপ্রদেশে। কোথায় আছে? অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, এবং আরেকটা জিনিস মনে রাখবে তোমরা, এই খাজুরাহো মন্দিরগুলি কিন্তু কি নাগারা নাগারা শিল্পকীর্তির নিদর্শন। ঠিক আছে, শিল্পকীর্তির শিল্পকীর্তির নিদর্শন নিদর্শন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। বলছে দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি হলো কোনটি? দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটি হলো কোনটি? এটা আমাদের মনে রাখতে হবে। দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন ভাষাটির নাম হচ্ছে তেলেগু। কি নাম? তেলেগু হচ্ছে সবচেয়ে প্রাচীন। আচ্ছা তেলেগু হবে না, সরি বললাম, ভুল বললাম, তামিল। তামিল তারপর তেলেগু, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, দক্ষিণ ভারতের সবচেয়ে প্রাচীন বলেছে, তাই তো? প্রাচীন ভাষাটি কোনটি? সেটা হচ্ছে আমাদের তামিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন। বলছে নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি গ্রন্থের লেখক কে? নলেজ ইনোভেশন স্ট্র্যাটেজি এই গ্রন্থটির লেখক কে? এটা লেখক হয়ে যাবে আমাদের পরাগ কৃপালনী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরাগ কৃপালনী হবে এটার সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। হোয়েন দ্য রিভার স্লিপ হোয়েন দ্য রিভার স্লিপ উপন্যাসটির লেখক কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের তিনটে পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ফুডেসাই। ঠিক আছে, এটা অ্যান্সার কি হবে? হোয়েন দ্য রিভার স্লিপ লিখেছিলেন কে? এস্টাইন কিরে। ঠিক আছে, এস্ট্রাইন কিরে লিখেছিল হচ্ছে হোয়েন দ্য রিভার স্লিপ। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য গোল্ডেন হাউস গ্রন্থের লেখক কে? দ্য গোল্ডেন হাউস গ্রন্থের লেখক হচ্ছে সালমান রুশিদি। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, সালমান রুশিদি। মনে রাখতে হবে গোল্ডেন হাউস লিখেছিলেন কে? সালমান রুশিদি। হিতবাদের জনক কে? হিতবাদ এর জনক কে? হিতবাদের জনক হচ্ছে জেমস মিল, জেরমি এটা বেনথাম হতো, বেনথাম, জেরমি বেনথাম, স্টুয়ার্ট হেগেল, ঠিক আছে, না লক? তো এটার অ্যান্সার কি হবে? জেরমি বেনথাম। ঠিক আছে, জেরমি বেনথাম। নেক্সট। আচ্ছা এখানে একটা কথা বলি নেই, এই যে হিতবাদ, হিতবাদটা কি নিয়ে বলো তো? হিতবাদটা হচ্ছে অ্যাকচুয়ালি এই জেরমি বেনথামের মতে যে যত সংখ্যক মানুষ খুশি হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে, ততই সমাজের পক্ষে মঙ্গল। তার জন্য যত সংখ্যক মানুষকে আমরা পারবো খুশি করব। ঠিক আছে, এটাই ছিল এই জেরমি বেনথামের মূল উদ্দেশ্য, মানে হিতবাদ। হিতবাদ কথাটার মূল উদ্দেশ্য কি ছিল? যে যত সংখ্যক পারো মানুষকে খুশি করো, যত মানুষ খুশি হবে তত আমাদের সমাজ ভালো থাকবে বা সুস্থ থাকবে। নেক্সট। বলছে লাইফ অন মাই টার্মস, ঠিক আছে, ফ্রম দ্য গ্রাসরুট টু দ্য করিডোরস অফ পাওয়ার, এই আত্মজীবনীটি কার? এই আত্মজীবনীটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই আত্মজীবনীটি হয়েছিল আমাদের কার ছিল? শরৎ পাওয়ারের। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, আমি সব অপশনগুলো এখন বলছি না কারণ তোমাদের হাতেও খুব বেশি টাইম নেই এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সো তোমরা অ্যান্সারগুলো খুব ভালো করে পড়ে নাও, মুখস্থ করে নাও। নেক্সট। গৌড়ীয় ব্যাকরণ, ঠিক আছে, গ্রন্থটির লেখক কে? গৌড়ীয় ব্যাকরণ গ্রন্থটির লেখক হলে রাজা রামমোহন রায়। রামমোহন রায়, রাজা রামমোহন রায় লিখেছিল কি? গৌড়ীয় ব্যাকরণ। এবং এটি ছিল প্রথম বাংলা ব্যাকরণ বই, প্রথম বাংলা ব্যাকরণ বই। ঠিক আছে, মনে রাখতে হবে প্রথম বাংলা ব্যাকরণ বই কি ছিল? গৌড়ীয় ব্যাকরণ, যেটা লিখেছিল কে? রাজা রামমোহন রায়। নেক্সট। হরিয়ানার হেরিকেন কাকে বলা হয়? হরিয়ানার হেরিকেন খুব ইম্পর্টেন্ট। হরিয়ানার হেরিকেন বলা হয় আমাদের কপিল দেবকে। ঠিক আছে, হরিয়ানার হেরিকেন। নেক্সট প্রশ্ন। দ্য বং কানেকশন চলচ্চিত্রটির পরিচালক কে? ঠিক আছে, দ্য বং কানেকশন চলচ্চিত্রের পরিচালক হচ্ছে অঞ্জন দত্ত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, মনে রাখতে হবে অঞ্জন দত্ত হচ্ছে আমাদের দ্য বং কানেকশন চলচ্চিত্রটির পরিচালক। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। আচ্ছা এটা দুবার হয়ে গেছে, সো বং কানেকশন হচ্ছে অঞ্জন দত্ত হয়ে গেল। সো দেখো তারপরে রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি খণ্ডে সম্মিলিত গল্পগুচ্ছে মোট কতগুলি গল্প রয়েছে? ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে 84টি, 84। ঠিক আছে, 84টি গল্প রয়েছে। নেক্সট প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন রচনাটিকে তার প্রথম গীতিনাট্য হিসাবে গণ্য করা হয়? ঠিক আছে, গীতিনাট্য হিসাবে গণ্য করা সেটা কি? বাল্মীকি প্রতিভা। অপশন নাম্বার কত? অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, বাল্মীকি প্রতিভাকে তার প্রথম গীতিনাট্য হিসাবে কিন্তু গণ্য করা হয়। ঠিক আছে, গো ব্যাক টু বেদাস আহ্বানটি জানিয়েছিলেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট,
মনে রাখো, গো ব্যাক টু বেদাস কে বলেছিল? গো ব্যাক টু বেদাস বলেছিল স্বামী দয়ানন্দ সরস্বতী, অপশন নাম্বার ডি। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী বলেছিল গো ব্যাক টু বেদাস। এবং এই স্বামী দয়ানন্দ সরস্বতী কি সমাজ তৈরি করেছিল বলতো? আর্য সমাজ কিন্তু প্রতিষ্ঠিত করেছিল। ঠিক আছে, আর্য সমাজ, আর্য সমাজ প্রতিষ্ঠাতা কে? স্বামী দয়ানন্দ সরস্বতী। এবং যখন আর্য সমাজ পড়ে নিচ্ছি তাহলে ব্রাহ্ম সমাজটা একটু ভেবে নেই। ব্রাহ্ম সমাজটা তৈরি করেছিল কে? ব্রাহ্ম সমাজটা হচ্ছে রাজা বা রামমোহন রায়, একবার আমি বলে দিতে পারি, বা রাজা রামমোহন রামমোহন রায়। ঠিক আছে, রায়। ব্যাস। নেক্সট প্রশ্ন, স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত? গোল্ডেন টেম্পল কোথায় অবস্থিত এটা তোমাদের মনে রাখতে হবে। গোল্ডেন টেম্পল হচ্ছে আমাদের অমৃতসরে অবস্থিত। কোথায়? অমৃতসরে অবস্থিত গোল্ডেন টেম্পল। ঠিক আছে, এবং নির্মাণ করেছিলেন কে এটা মনে রাখবে, নির্মাণ করেছিলেন রাম দাস। কে 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 নির্মাণ করেছিলেন? রাম দাস। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, এ হন্টেড হাউস এর লেখক কে? ঠিক আছে, এই হন্টেড হাউসের লেখক হচ্ছে ভার্জিনিয়া উলফ। ঠিক আছে, এই হন্টেড হাউস ভুতুড়ে বাড়ি এই গ্রন্থটি লিখেছিল কে? উলফ। তোমাদের মনে হতেই পারে যে এতগুলো প্রশ্ন পড়বো জাস্ট 4 মার্কের জন্য, এটা ভাবলে কিন্তু হবে না। ঠিক আছে, এই জন্যই পড়তে আমাদের অনেক টাইম লাগে, এই জন্য প্রিপারেশন অনেক আগে থেকে করা উচিত। ঠিক আছে, প্রচুর পড়তে হয়। ঠিক আছে, এক এক নাম্বারের জন্য আমাদের অনেক লড়াই করতে হয়। সো লড়াই জীবন, তো আমাদের পড়তে হবে, কিচ্ছু করার নেই। কারণ এই চ্যাপ্টার থেকে, এই চ্যাপ্টারটা এতটাই বড়, তবু এর মধ্যে আমরা সাজেস্টিভ অনুসারে পড়ছি, কিন্তু কোত্থেকে প্রশ্ন চলে আসবে তার কোনো গ্যারান্টি নাই, তাই না? আমিও গ্যারান্টি সহকারে দিতে পারবো না যে না এই যে হন্টেড হাউস এই প্রশ্নটা আসবেই আসবে ফুটেছে 2024-এ, এটা আমরা বলতে পারবো? কখনোই বলতে পারবো না। সো আমাদের পুরো চ্যাপ্টারটাকে খুব ভালো করে মানে রিপেয়ার করে রাখতে হবে। ঠিক আছে, প্রিপেয়ার করে রাখতে হবে। সো চলো পড়তেই থাকতে হবে, আমাদের কিছু করার নেই। 37 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন কে? দিল্লিতে হুমায়ুনের সমাধি নির্মাণ করেছিলেন ওনারই স্ত্রী হাজি বেগম। ঠিক আছে, কে? হাজি বেগম। কার স্ত্রী ছিল? হুমায়ুনের স্ত্রী ছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সাহিত্যের সব্যসাচী কাকে বলা হয়? সাহিত্যের সব্যসাচী বলা হয় হচ্ছে বুদ্ধদেব বসুকে। কাকে বলা হয়? বুদ্ধদেব বসুকে বলা হয় সাহিত্যের সব্যসাচী, কারণ তিনি মানে একসাথে অনেক কিছু কাজ করতে পারতেন, ওই জন্য তাকে সব্যসাচী বলা হতো। একেধারে তিনি গল্প লিখতেন, কবিতা বলতেন, কবিতা লিখতেন, নাটক, উপন্যাস সবকিছু পারদর্শী ছিলেন, ওই জন্য তাকে বলা হয় সাহিত্যের সব্যসাচী। ঠিক আছে, চলো বলছি দ্য আনসিন ইন্দিরা গান্ধী, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আনসিন ইন্দিরা গান্ধী কে রচনা করেছিলেন? ঠিক আছে, দ্য আনসিন ইন্দিরা গান্ধী মানে এটা কে রচনা করেছিলেন? এটা রচনা করেছিলেন ডক্টর কে পি মাথুর। আনসিন ইন্দিরা গান্ধী কথাটা মানে কি বলতো? আনসিন ইন্দিরা গান্ধী মানে ইন্দিরা গান্ধী তিনি কিন্তু 20 বছর ধরে মানে হসপিটালাইজ ছিলেন, বা তার একটা চিকিৎসা চলছিল, এবং এই চিকিৎসাটা করছিল কে? ডক্টর কে পি মাথুর। সো এই যে ইন্দিরা গান্ধী কিন্তু ঘর থেকে বেরোতেন না, লাস্ট 20 বছর চিকিৎসা করেছিলেন কে? 20 ইয়ার, 20 বছর ধরে চিকিৎসা করেছিলেন কিন্তু ডক্টর কে পি মাথুর। সেই জন্য 20 বছর ধরে তিনি মানে ইন্দিরা গান্ধীকে চেনেন, এবং এই ইন্দিরা গান্ধীকে চেনার জন্য তিনি মানে তার কষ্ট দুঃখ গুলো বুঝে একটা বই লিখেছিলেন, সেটা নাম দ্য আনসিন ইন্দিরা গান্ধী। ঠিক আছে, সো এটা হচ্ছে কেপি মাথুর। নেক্সট, এবং ইন্দ্রজিৎ কোন বিখ্যাত বাঙালি নাট্যকারের রচনা? এবং ইন্দ্রজিৎ, ঠিক আছে, এটা কার? এটা হচ্ছে বাদল সরকার। ঠিক আছে, এবং ইন্দ্রজিৎ কার? বাদল সরকার, মনে রাখতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন, বলছি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সবচেয়ে পুরনো গায়ন রীতিটা কোনটি? এটা কি হবে? ঠুংরি। সঠিক অ্যান্সার কি? ঠুংরি। আচ্ছা সরি, এটা সঠিক অ্যান্সার ঠুংরি না, ধ্রুপদ হবে। ঠিক আছে, ধ্রুপদ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পুরনো গায়ন রীতি বলেছে, পুরনো সবচেয়ে পুরনো হচ্ছে আমাদের ধ্রুপদ। ঠিক আছে, তারপরে হয়তো ঠুংরি এসেছিল। সো গুলিয়ে ফেললে হবে না, আমাদের ধ্রুপদ হবে এখানে সঠিক অ্যান্সার। সবচেয়ে পুরনো গায়ন রীতি কি? ধ্রুপদ। তারপর দেখো, ভ্রান্তবিলাস নাটকের রচয়িতা কে? ভ্রান্তবিলাস নাটকের রচয়িতা হলেন আমাদের কে? ভ্রান্তবিলাস কে? অপশন কি কি আছে? মাইকেল মধুসূদন দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছে, রাজা রামমোহন রায়, না রবীন্দ্রনাথ ঠাকুর? তো এটা সঠিক অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ভ্রান্তবিলাস নাটকের রচয়িতা কে? কখনো কখনো পরীক্ষা থাকে যে ভ্রান্তবিলাসটা একটা কি, এটা একটা কি নাটক, গল্প, উপন্যাস, না চলচ্চিত্র, কিছু একটা বলা থাকবে। সো ভ্রান্তবিলাস হচ্ছে একটা আমাদের নাটকের নাম, যেটা রচনা করেছিলেন কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর কোন কবিকে ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ভোরের পাখি আখ্যা দিয়েছিলেন কে? কাকে দিয়েছিলেন? এটার অ্যান্সার কি হবে? বিহারীলাল চক্রবর্তী। ঠিক আছে, এই বিহারীলাল চক্রবর্তীকে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভোরের পাখি বলে মানে বলেছিলেন। ঠিক আছে, আখ্যা দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা সকলেই চায়, এবং এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা কথা। এই কথাটি বলেছিল কে? আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কথাটি বলেছিল ঈশ্বরী পাটিনি বা পাটনি। ঠিক আছে, ঈশ্বরী পাটনি বলেছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যের কোন কবিকে যুগ সন্ধিক্ষণের কবি বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট তোমাদের ফুটেজের জন্য। ঠিক আছে, কি বলেছে? যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় হচ্ছে আমাদের যুগ সন্ধিক্ষণের কবি কাকে বলা হয়? ভরত চক্র। ঠিক আছে, ভরত চক্র ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন নাম্বার সি।
ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক কে ছিল? বাংলা ভাষায়, ঠিক আছে, রামায়ণের প্রথম অনুবাদক কে ছিল? প্রথম বলেছে, ঠিক আছে, তাহলে প্রথম অনুবাদক ছিল হচ্ছে আমাদের কৃত্তিবাস ওঝা। ঠিক আছে, কৃত্তিবাস ওঝা হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন বলছে শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? কি বলেছে? শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মালাধর বসু। এটা কি আমরা আগে করলাম আই থিঙ্ক। সো শ্রীকৃষ্ণ বিজয় কার লেখা? শ্রীকৃষ্ণ বিজয় হচ্ছে আমাদের মালাধর বসু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন বলছে মহাভারতের আদি অনুবাদক কে? মহাভারতের আদি অনুবাদক কে? একটা ছিল আদি এবং একটা ছিল ফেমাস। ঠিক আছে, আদি অনুবাদক ছিল হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। ঠিক আছে, এটা হচ্ছে আদি মানে সবচেয়ে পুরনো। এবং যদি তোমাকে প্রশ্ন বলে যে সবচেয়ে জনপ্রিয় অনুবাদক কে ছিল, সেটা হচ্ছে কাশিরাম দাস। কাশিরাম দাস হচ্ছে জনপ্রিয়, জনপ্রিয়, ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয়। ঠিক আছে, গীত গোবিন্দ কাব্যটি কে রচনা করেন? তোমরা এটা সকলেই পারবে। গীত গোবিন্দকে কবি জয়দেব। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলছে বাংলা সাহিত্যের গৌরচন্দ্রিকা কথাটির অর্থ কি? আমাদের প্রশ্ন একদম শেষের দিকে। কি বলেছে? বাংলা সাহিত্যের গৌরচন্দ্রিকা কথাটির অর্থ কি? গৌরচন্দ্রিকা কথাটির অর্থ হচ্ছে ভূমিকা। বাংলা সাহিত্যে যে ভূমিকাটা হয় সেটাকে বলা হয় কি? গৌরচন্দ্রিকা। ঠিক আছে, গৌরচন্দ্রিকা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। হ্যাঁ, তারপর আরো আছে। 51 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ভীমবেটকা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভীমবেটকা, ভীমবেটকা কোথায় পাওয়া যায়? ভীমবেটকা পাওয়া যায় আমাদের মধ্যপ্রদেশে। ঠিক আছে, ভীমবেটকা পাওয়া যায় আমাদের কোথায়? মধ্যপ্রদেশে পাওয়া যায়। ঠিক আছে, গুহা চিত্র। নেক্সট, গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। এটা তোমরা পারবে না আমি ভাবতে পারবো না, কারণ এটা সকলেই পারবে আমি জানি। সো এটা কি হবে সঠিক অ্যান্সার? সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পদ্মাবতী কাব্যটি কে রচনা করেন? পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন কে? সৈয়দ আলাউল। ঠিক আছে, সৈয়দ আলাউল, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। পদ্মাবতী কাব্যটি রচনা করেছিলেন কে? সৈয়দ আলাউল। ঠিক আছে, তিলোত্তমা সম্ভব। ঠিক আছে, তিলোত্তমা সম্ভব কাব্যটি কে রচনা করেছিলেন? তিলোত্তমা সম্ভব, মনে রাখবে তিলোত্তমা সম্ভব হচ্ছে আমাদেরকে মাইকেল মধুসূদন দত্ত। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট। ঠিক আছে, পশ্চিমবঙ্গের কোন স্থানে টুসু নৃত্যে দেখা যায়? খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের রাজ্য এবং নৃত্যের মধ্যে একটা পড়ে, খুবই ইম্পর্টেন্ট, এটা আমি আলাদা করে রেখেছি। ঠিক আছে, টুসু নৃত্যে কোন মানে পশ্চিমবঙ্গের কোন স্থান টুসুর জন্য বিখ্যাত? সেটার অ্যান্সার কি হবে? টুসু হচ্ছে আমাদের বীরভূম। টুসু কোথাকার? টুসু বীরভূম, মনে রাখো টুসু হচ্ছে বীরভূম জেলার। ঠিক আছে, নেক্সট বলছে হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি গ্রন্থটির লেখক কে? হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি গ্রন্থটির লেখক হচ্ছে আমাদের ডক্টর অশ্বিনী কুমার। ঠিক আছে, অপশন নাম্বার বি, ডক্টর অশ্বিনী কুমার। ঠিক আছে, ডক্টর কি অশ্বিনী কুমার কি লিখেছিল? হোপ ইন এ চ্যালেঞ্জ ডেমোক্রেসি। ঠিক আছে, সো শেষ 56টা আমরা কোশ্চিন করলাম, এবং তার সাথে সাথে আমরা যে টপিকগুলো নিয়ে আলোচনা করলাম আজকে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ হলো। দেখে নাও, প্রায় 1 ঘন্টার কাছাকাছি ক্লাস আমাদের। ঠিক আছে, কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, সো এই ক্লাসটা আমাদের হয়ে গেল। নেক্সট ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের খেলাধুলো নিয়ে। এখান থেকে একটা প্রশ্ন আছে যদিও, কিন্তু একটার জন্য আমাদের মোটামুটি 10-15টা প্রশ্ন এখান থেকে পড়তে হবে, এবং কিছু খেলাধুলো রিলেটেড জিনিস আমরা জানবো। ঠিক আছে, সো খেলাধুলার চ্যাপ্টারটা করবো, তারপর আমরা করবো পুরস্কার এবং সম্মান, কম্পিউটার এবং পরিবেশ বিদ্যা। ঠিক আছে, সো জানাও তোমাদের কেমন লাগলো, কতটা প্রশ্ন তোমরা শিখতে পারলে নতুন নতুন। ঠিক আছে, সো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তোমাদের সকলকে, খুব ভালো করে পড়াশোনা করো, খুবই মনোযোগ দিয়ে পড়ো, বারবার রিভিশন করো। ঠিক আছে, অবশ্যই পরীক্ষা তোমাদের ভালো হবে আমি আশা রাখছি। সো চলো দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ তোমাদের সকলকে।